ভাগ্যের এমন নিঠুর পরিহাস, যেদিন দিদি মারা গেল পরের দিনই দিদির চাকরির জয়েন লেটার এলো। তো তোমরা অনেকেই আমার দিদির সম্পর্কে জানতে চাও। আজকে একটুখানি ছোট্ট করে দিদির সম্পর্কে কয়েকটা কথা বলবো। পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। সুপ্রভাত সবাইকে। সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি আমার দৈনন্দিন প্রাতঃ ভ্রমণে। আজকাল আমি হাঁটতে বেরোই সকালবেলাতে। আগে যাচ্ছিলাম না, যেহেতু বৃষ্টিটা ছিল। তো এখন জানোই তোমরা যে আমি প্রতিদিনই হাঁটতে বেরোই। আর আজকে আমি এসছিলাম আমাদের বড় বাজারে, আর এখান থেকে সিআর রোডে যাব। তো এখানে এলে কি হয়, বড় কালীবাড়িতে একটু দর্শনও করে নিই। সকালবেলায় উঠে যদি একটু ভগবানের দর্শন পাওয়া যায় তাহলে দিনটা আরও বেশি ভালো হয়ে যায়। তারপরে এখানে সিআর রোডে এলেই সীতারামজি ভবনে, কদিন আগে যেখানে ঝুলন হয়েছিল তোমাদের আমি ভিডিও করে দেখিয়েছিলাম, এখানে ঝুলন যাত্রা হয়। তো সেই জন্য একটু দেখি, সকালবেলাতে হাঁটাও হয়ে যায়, সকাল সকাল রাস্তাঘাট খালি থাকে, একটু হাঁটা যায়। তো তোমরা সব সময়, আমি যখনই দিদির কথা বলেছি তোমরা সবাই বলো যে দিদি, তোমার দিদির কি হয়েছিল, তোমার দিদি কোথায় চলে গেছে বা মারা গেছে, তো কিভাবে মারা গেছে, অনেক প্রশ্নই তোমার। এটা স্বাভাবিক, সবাই জানতে চাও যে সব সময় তোমরা আর আমার বোনকেই আর দেখো, দিদিকে দেখো না। কারণ আমার দিদি তো আমাদের সাথে নেই, দিদি চলে গেছে। আমাদের ছোটোবেলাটা না প্রচুর সংঘর্ষের মধ্যে থেকে গেছে। আজকে তোমরা হয়তো আমাকে দেখে বলো অনেকে যে এই কদিন আগের বর মারা গেছে, এ কী করে এত স্বাভাবিক জীবনযাপন করতে পারে, একে দেখেই মনে হয় না। কিন্তু আসলে আমরা জীবনে এত কিছু হারিয়েছি না, আর হারিয়ে পড়ে কী করে ঘুরে আবার দাঁড়াতে হয় বারবার করে, সেটা আমরা সব সময় শিখে এসেছি। তাই জন্য আমাদের হারানোর থেকে, আমরা যা হারিয়েছি জীবনে তার বিনিময়ে আমরা কিছুই পাইনি। সেই জন্য না আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে ভেঙে পড়লে আমাদের চলবে না, শক্তভাবে আমাদেরকে চলতে হবে। কারণ যতবারই ভেঙে পড়েছি, ওই একটা কথা আছে না, নরম মাটিতে সবাই কোদাল কোপাতে পছন্দ করে, সেটাই হলো বাস্তব। এটা একদম বাস্তব কথা। আমার দিদির সম্পর্কে যদি দু একটা কথা বলি তাহলে হয়তো বলে শেষ করা যাবে না। তোমরা একটা ফটো ফ্রেম দেখলে প্রথমেই, ওটা হলো আমার দিদি। আমার দিদি যেরকম রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সেই রকমই ঠিক আমার দিদি। তার সম্পর্কে কি বলবো, যেরকম পড়াশোনায় ভালো ছিল, সেরকম নাচে ভালো ছিল, সেই রকম তার ব্যবহার, আর সেরকম সে জিমনাস্টিক করতো। তার মেডেল, তার সার্টিফিকেটে বাড়িতে আজও আমার মা গুছিয়ে রেখেছে সব কিছু। আমার অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো, কারণ দিদির পড়াশোনার প্রচণ্ড ভালো ছিল। আর দিদি সবসময় চেয়েছিল, ও বলেই এসছে যে আমি কোনো দিন বিয়ে করব না, আমি চাকরি করব, করে মাকে দেখব। কারণ মা সারাটা জীবন কষ্ট করে এসছে। তো তিনটে মেয়েকে আগলে রেখে আমার মায়ের পক্ষে মোটেই সম্ভব ছিল না। তোর বাবার সাথে যেহেতু আমার দেখাশোনা হয়ে গেছিলো, 16+ আমার বিয়ে হয়ে গেছে। তোমরা বলো, এখন অনেক কমেন্টে একটা ভিডিওতে হয়েছে যে আমি বুড়ি, আমার ছেলের বয়স কত, অনেক কিছু, সেগুলো বলো। ঠিক আছে, বললে পরে আমার বয়সটা বেড়েও যাবে না, বা আমি বুড়ি তো বুড়িই থাকবো, সেখানে আমি ইয়ংও হয়ে যাব না। আমি আজ সেই সব নিয়ে কোনো কথা আর বাড়াবো না। তো আমার দিদির যেদিন মারা গেল রাত্রেবেলায়, পরের দিনই দিদি জয়েন্ট লেটার এলো চাকরির জন্য, কিন্তু দিদি সেটা দেখে যেতে পারেনি। আমার দিদি বাঁকুড়া কলেজে পড়তো, নিজের খরচাতে টিউশন পড়াতো, কারণ মা বলে দিয়েছিল যে এত কলেজের খরচা আমি কিন্তু চালাতে পারবো না। তো দিদি বলেছে আমার পড়াশোনার খরচা আমি নিজেই জোগাড় করে নেব। তো দিদি টিউশন পড়াতো, কলেজে যাওয়ার আগে পড়িয়ে যেত, আবার কলেজ থেকে আসতো, কলেজ থেকে এসেও টিউশন পড়াতো। তারপরে টুকিটাকি মা যেটুকু পারতো, আত্মীয় স্বজনরা যেটুকু পারতো দিত। এই দিয়ে দিয়ে দিদির পড়াশোনাটা দিদি কন্টিনিউ করেছে। তো গ্র্যাজুয়েশন দিদির কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু তারপরে যে আমাদের জীবনে এরকম একটা ঝড় নেমে আসবে, সেটা তো আমরা কোনো দিনই কল্পনা করতে পারিনি। আমার বিয়ে তখন হয়ে গেছিলো, আর আমার ছেলের তখন 1.5 বছর বয়স। কি বলবো, আমি তখন রানীগঞ্জে, সেই মুহূর্তে আমি রানীগঞ্জে ছিলাম। আর আমি এমনিতেই বোম্বেই থাকতাম বিয়ের প্রথম, তবে সেই মুহূর্তে আমি রানীগঞ্জে ছিলাম। আর আমার বোন আমাকে নিতে এসেছিলো এখানে। যেহেতু আমার ছেলে ছোট ছিল তখন, আমি একা একা যেতে পারবো না। বাচ্চা যখন ছোট থাকে কত লাগেজ হয় জানো, কাপড় জামা এটা ওটা প্রচুর থাকে। তো বোন এসেছিলো নিতে আমাকে। তো নিয়ে যাওয়ার পরে আমরা নেমেছিলাম রাজবাঁধে, ট্রেনে করে এসেছিলাম রানীগঞ্জ থেকে। রাজবাঁধে নেমে পড়ে আমরা তখন জানিনি যে একটা আমাদের ভিতরে একটা কেমন কেমন মনে হচ্ছিল। বোনও আমাকে বলেনি, আমিও বলিনি, কীরকম একটা যেন অস্বস্তিকর লাগছিল, যে কি হতে চলেছে আমরা নিজেও বুঝিনি।
তো আগে আমাদের ওখানে না রাজবাঁধে আগে ভ্যানে করেই আমরা মানে যাতায়াত করতাম, রিক্সা বা ভ্যান, তখন অত টোটোও ছিল না আর অটোও ছিল না। আজ থেকে প্রায় 18-19 বছর বছর আগেকার কথা বলছি। তো আমি আর বোন যাচ্ছি আর কি, তখনই হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া আমাদের কান ছুঁয়ে চলে গেল। আসলে সেই হাওয়াটা ছিল আমার দিদির আত্মা, যে আমার দিদির আত্মাটা বেরিয়ে চলে গেল, আমরা সেটা বুঝতেও পারিনি। আমরা সত্যি কথা, একটা আচমকা যখন ঝোড়ো হাওয়া, কিছু নেই, সন্ধেবেলাতে একটা হাওয়া এমনি বয়ে গেল, আমরা কিছুই বুঝতে পারিনি। তারপরে আমরা সোজা মায়ের, আর আমার দিদি থাকতো আমার মাসি বাড়ি, মায়ের কাছে বোন থাকতো, আর বাসন্তী মাসি, যেই মাসিকে তোমরা দেখেছো আমার ভিডিওতে বহুবার দেখেছো, বাসন্তী মাসি, সেই মাসির কাছে দিদি থাকতো। কারণ মাসির যেহেতু কোনো সন্তান নেই, তো দিদি, আমরাই ওর সন্তানের মতন, তো দিদি মাসির কাছেই থাকতো, ওখানে টিউশন করাতো। তারপরে যখন মায়ের কাছে গেলাম, আর মনা তখন এতটাই ছোট, ওকে পেয়ে সবাই খুশি আমরা, ও রয়েছে, বোন, মা দেখলো অনেক দিন পরে তার নাতিকে, দেখে পরে খুব খুশি। আচমকা একজন এসে খবর দিচ্ছে আমাদের পাশের বাড়ির, যে তোরা কি জানিস তোর দিদি এরকম খুব শরীর খারাপ। তো আমরা বলছি দিদির শরীর খারাপ, সঙ্গে ছুটে, আমরা তখন জামা কাপড়ও বদলাইনি, এসছি রানীগঞ্জ থেকে, মায়ের কাছে গেছি, আমরা জামা কাপড়ও বদলাইনি, সঙ্গে ছুটে গেছি, দেখি আমার দিদি অসুস্থ হয়ে আমার দিদি মারা গেছে। তখন মাসি ছিল শুধু, লোকজন, আমরা গিয়ে দেখি প্রচুর লোকজন এসছে, মানে শেষ ওর চিকিৎসাটা যে করবে সেই চিকিৎসাটা করানোর সুযোগটা ছিল না, দিদি ততক্ষণে শেষ হয়ে গেছে। এমন একটা মারণ ব্যাধি আচমকা দিদির পড়ে, মানে আসলে দিদি খুব রোগাক্রান্ত ছিল, মানে প্রচণ্ড রোগা ছিল, ওর ভালো মন্দ কিছু খেলেও না ওর শরীরে কখনো লাগতো না। দিদির ভেতরে কি হলো আমরা জানি না কেউ, দিদি হঠাৎ করে ওরকম মারা গেছে। আমরা বললাম না আমি, যেই ঝোড়ো হাওয়াটা, আমরা যখন আসছি একটা হাওয়া বয়ে গেল, সেই হাওয়াটা সত্যি দিদি প্রায় 10-15 মিনিট আগেই মারা গেছে। তখন মাসি এসে দেখছে যে দিদি মারা গেছে, মানে মাসির ওখানেই ছিল, তখন আমরা গেছি, তখন আর সব শেষ, আর কি করব। তারপরে তো যাই হোক সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু ভাগ্যের এমন কঠিন পরিহাস, যেই চাকরির জন্য দিদি আমার লড়ে গেছে, সব সময় লড়াই করে গেছে, ওর অনেক ইন্টারভিউ দিয়েছে, তো অঙ্গনারীর দিদিমণির জন্য দিদির পরের দিনে চাকরির সেই জয়েন লেটারটা এলো, দিদি চাকরি পেয়েছিল। মামা বাড়িতে এসেছিলো, কারণ মামা বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল, মায়ের ওখানের অনেকটা দূর, তো অ্যাড্রেসটা দিলে পিয়নরা খুঁজে পায় না, মামা বাড়ির অ্যাড্রেসটা দেওয়া ছিল, তো ওইখানে এসছে। সেইটা দেখার পরে আমরা সত্যি আরও ভেঙে পড়েছিলাম, যেই মানুষটা এত পড়াশোনা করলো, এত কষ্ট করলো, সব কিছু করলো, আজকে তার চাকরির ইন্টারভিউ আমাদের হাতে, ও যেইটাও দেখে যেতে পারলো না। এত স্বপ্ন, একটা জলজ্যান্ত মানুষ। তখন দিদির বয়স কত, দিদির তখন 19 বছর, 19 থেকে 20 বছর মতন বয়স ছিল দিদির তখন। আজকে আমার দিদি বেঁচে থাকলে আমার দিদিরও সংসার হতো, তার ছেলে মেয়েও হতো, আমরা কত মিলেমিশে 3 বোন থাকতাম, আমার মায়ের কোনো কষ্টই থাকতো না, আমার দিদি নিজে চাকরি করতো, আমাদের মাথার উপর ছাদ থাকতো, ছাদ বলতে শুধু ইটবালির ছাদ নয়, আমার দিদি থাকতো মাথার উপরে, যে জানতাম না বড়দি। তো আমার দিদি আমাদের ছেড়ে চলে গেল, আমরা পারলাম না কিচ্ছু করতে। কিন্তু ও এতটাই ভালো ছিল, আর ভালো মানুষের এই পৃথিবীতে কোনো জায়গা নেই গো, আমরা পাপী বলেই আমাদের জায়গা আছে। আমি অনেক দেখলাম, যে কটা ভালো মানুষ আমরা দেখেছি, চিনেছি, আমাদের আত্মীয় স্বজন ছিল, সেই কটা ভালো মানুষই তত তাড়াতাড়ি চলে গেছে। আমার বড় মাসি খুব ভালো ছিল, আমার বড় মাসিও হঠাৎ করে এরকম মারা গেল স্ট্রোক হয়ে। আমার বর, সেও ভালো ছিল, কিন্তু সেও হঠাৎ করে মারা গেল। আমার দিদি তো অকালে চলে গেল। আমার মা শুধু জীবনে সংঘর্ষই করে গেছে, জলজ্যান্ত একটা মেয়ে, তার চলে গেল, তার ভবিষ্যৎ, সেই আঁকড়ে বেঁচে থাকার, যাদের জন্য 3-3টে মেয়েকে নিয়ে আমার মা একা লড়াই করে গেছে সারা জীবন, সেই একটা মেয়ে অকালে একটা ফুল ঝরে গেল। কতটা কষ্ট জানো তোমরা। আর আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না, আমি আমার পুরনো ক্ষত আমরা আর মানে খুঁড়তে চাই না, কিছু বলার নেই, তোমরা বারবার জানতে চাইছিলে, তো আমি মনে করলাম যে
তোমাদেরকে জানানো দরকার, কারণ আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সবসময় তোমরা এভাবেই ভালোবাসা দিও।